নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানেই শুধু ভুতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতুরেও ঘটে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম লেখিকা অনিন্দিতা নাথের রচিত আরেকটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, কাকতাড়ুয়া। আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে। আজকের গল্প পাঠে শুভম। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল। রাত তখন 10:30। গাড়ির বনেটে অন্তত সেই রকমই দেখা যাচ্ছে। হাইওয়ে ধরে গাড়িটা ছুটে চলেছে। উল্টো দিকের রাস্তা দিয়ে সাঁই সাঁই শব্দে গাড়ি বেরিয়ে যাচ্ছে। সমর স্টিয়ারিং ধরেই বসেছিল। গাড়িটা চলতে চলতে হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠার সময় সমর জোরে ব্রেক চাপল। তন্ময় আর অনিমেষ দুজনেই একসাথে বলে উঠল, কি হলো? চিন্তাক্লিষ্ট কণ্ঠে সমর বলল, জানি না, বুঝতে পারছি না, গাড়িটা হঠাৎ ঝাঁকুনি খেলো কেন? ওরা তিনজনে নেমে গাড়ির নিচেটা ঝুঁকে দেখল। রাস্তা পরিষ্কার। ভয় পাচ্ছিল গাড়ির নিচে কিছু এসে চাপা পড়ল কিনা, কিন্তু না, সেরকম তো কিছুই নয়। ওরা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসল। সমরের ফোনে 3 বার ওর মায়ের ফোন এসেছিল। কিছু বলছিলেন, কিন্তু ঠিক কি বলছিলেন সেটা স্পষ্টতই শোনা গেল না। টাওয়ার নেই। গাড়িতে উঠে তন্ময় বলল, অক্টোবরের শেষ হলেও ফাঁকা হাইওয়েতে ভালোই ঠান্ডা লাগছে। আগে জানলে ভারী জামা কাপড় নিয়ে আসতাম। হাইওয়ে ধরে রাস্তাটা বাঁ দিকে বাঁক নিয়ে কুসুমপুরের রাস্তায় নেমে গিয়েছে। গাড়িটা আবার ঝাঁকুনি দিচ্ছে মাঝে মাঝে। চারিদিকে ফাঁকা জমি, তার মাঝখান দিয়ে রাস্তা। হঠাৎ গাড়িটা গো গো শব্দ করে একেবারে থেমে গেল। আশপাশটা একেবারে কালি গোলা আঁধারে ঢেকে আছে। তার মাঝখানেই গাড়ির বনেট থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। ওরা তিনজন গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়ির বনেট খুলে সমর দেখছে। তন্ময় মোবাইলে টর্চটা জ্বালিয়ে রেখেছে। অনিমেষ গাড়িতে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো। কিরে, তোর গাড়ি ঠিক হলো? সমর অনিমেষের হাত থেকে আধ পোড়া সিগারেটটা নিয়ে বলল, কি হলো বলতো? নতুন গাড়ি। পাশ থেকে তন্ময় বলল, কি আর হবে, 5.5 ঘন্টা ধরে চলছে, হয়তো সেই জন্যই বন্ধ হয়ে গেছে। সমর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কারণে মা বারবার বলছিল ট্রেনে যেতে। তন্ময় আশপাশটা তাকিয়ে বলল, পথে কোনো লোকজনও তো নেই যে তাদের থেকে হেল্প চাইবো। অনিমেষ ফোনটা বের করে এদিকে ওদিকে করে টাওয়ার ধরার চেষ্টা করছিল। সমর তন্ময়ের কাছ থেকে আর একটা সিগারেট নিয়ে বলল, ওরে টাওয়ারটা কি উড়ে উড়ে আসবে? তুই ওভাবে মোবাইল ওড়াচ্ছিস যে মনে হচ্ছে সিমের কোম্পানি ফ্লাইং টাওয়ার লঞ্চ করেছে। অনিমেষ মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ করে বলল, তাহলে এখন কি করবি? গাড়িতে সারা রাত অপেক্ষা করবি, না গাড়ি ঠেলে নিয়ে যাব? পাগল নাকি? মামার বাড়ি পৌঁছতেও তো এখনো বেশ অনেকটা সময় লাগবে। আমরা অর্ধেকের বেশি রাস্তা পার করে এসেছি। ব্রিজ পেরোলে তবে কুসুমপুর। তাও ভালো ম্যাপটা অফলাইনে ডাউনলোড করা ছিল, বলে মাঝ রাস্তাও পৌঁছানো যেত না। সাইড লেন ধরতেই যে মোবাইলে টাওয়ারটা গেল, আর এলোই না। এই পথে তো কোনো বাড়িঘরও দেখছি না। একটা গাড়িকেও দেখলাম না পাশ থেকে ক্রস করতে। কি আজব জায়গা রে বাবা। এই কারণে, ঠিক এই কারণে আমি বলেছিলাম পুজোর ছুটিটা এই গ্রামে এসে নষ্ট না করতে। কিন্তু তোমাদের অফবিট জায়গায় পুজো কাটানোর সুযোগ উঠলো না। ষষ্ঠীতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এনজয় করো।
সমরের কথা শেষ হতেই তিনজনে হো হো করে হেসে উঠল। সমর, অনিমেষ আর তন্ময় তিনজন সেই স্কুল সময়ের বন্ধু। সমর আর তন্ময় এক ব্যাংকে চাকরি করে, অনিমেষ আইটি সেক্টরে কাজ করে। তিনজনের বাড়ি কলকাতায়। প্রতিদিনের ইতুরদৌড়, অফিস আর বাড়ি, এইভাবেই পুরো সপ্তাহটাই তাদের কেটে যায়। রবিবারের দিনটা ওরা তিনজনে একসাথে কাটালেও পরের দিন অফিসে তাড়া থাকায় বেশিক্ষণ সময় কাটাতে পারে না। সমরের মামার বাড়িতে দুর্গাপুজো এবার 50 বছর পূর্ণ হবে। বেশ বড় করে এবারের পুজোটা হবে। সমরের মায়ের মুখে সে কথাটাই শুনে ওরা ঠিক করেছিল এবছর দুর্গাপুজোটা ওরা সমরের মামার বাড়িতেই কাটাবে। সমরের মায়েরও ইচ্ছা ছিল ওদের সঙ্গে আসার, কিন্তু সমরের ঠাকুমার শরীরের যা অবস্থা তাই দেখে ওর মা আর সাহস পাননি। পুজোর ছুটি পড়তেই অফিস শেষ করে ওরা ষষ্ঠীর দিন তিনজনে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিল। ওর মামার বাড়ি ছিল কুসুমপুর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে 12:30 কি ওই 1টার মধ্যে ওরা গ্রামে ঢুকে যেত, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিধিবাম। মাঝ রাস্তায় গাড়ি বন্ধ। গাড়িতে বেশ কিছুক্ষণ বসে থেকে শেষে বিরক্ত হয়ে বেরিয়ে আসে অনিমেষ। দোষ, এভাবে সারা রাত বসে থাকা অসম্ভব। কথা শেষ করেই মোবাইলের টর্চটা জ্বালিয়ে আশেপাশে দেখতে থাকে অনিমেষ। গাড়িটা একটা মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছে। টর্চের আলোতে খুব বেশি দেখা যায় না। মাঠের ওপর একটা অক্টোবরের দলা দলা কুয়াশা জমেছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে মেঘের টুকরো ভেঙে ভেঙে মাটিতে পড়ছে। টর্চের আলোটা সেই কুয়াশার জন্যই মাঝ পথে আটকে যাচ্ছে। অনিমেষকে নামতে দেখে ওরা দুজনও গাড়ি থেকে নেমে এলো। আল দিয়ে ঘেরা জমির ওপরে একটা খালি মাঠ। সেদিকে এগিয়ে গিয়ে অনিমেষ বলল, এই মাঠের মাঝখানে ওটা কি রে? ওরা তিনজন ফাঁকা মাঠে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে। উঁচু লম্বা বাঁশের মতো কিছু একটা যেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার ওপর পতাকার মতো কিছু একটা মৃদুমন্দ হাওয়ায় অল্প অল্প উড়ছে। মুখে কেউ না বললেও এই অন্ধকার রাত্রে ওদের বেশ ভয় ভয় লাগলো। এই তিনজন বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি ডাকাবুকো হলো অনিমেষ। আলপথ ধরে সে হাঁটতে শুরু করলো। পেছন থেকে সমর বলল, এই অনিমেষ, আরে দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? রাস্তাঘাট চিনি না। আরে গ্রামের রাস্তা তো, কোথা দিয়ে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। এদিকে গাড়িটাও ওখানে পড়ে আছে। অনিমেষ পেছনে ঘুরে কোড়ে আঙুল দেখিয়ে বলল, এই প্রকৃতির ডাক এসেছে, একটু হালকা হয়ে আসি। আরে তার জন্য অত ভেতরে যাওয়ার কি দরকার? ওখানে তো কেউ নেই। মাঠের মাঝখানে এই জিনিসটাকে না দেখলে আমার শান্তি নেই। এই দাঁড়া দাঁড়া, একা যাস না। সমর আর তন্ময়ও অনিমেষের পেছন পেছন এগোতে লাগলো। কাছে গিয়ে ভালো করে টর্চের আলো ফেলে দেখল একটা খালি জমির ওপর একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, আর তার মাথায় কোন একটা ছেঁড়া প্লাস্টিক এসে আটকে আছে। সেটাকেই দূর থেকে দেখে পতাকার মতো মনে হচ্ছিল। অনিমেষ আলপথ থেকে এক লাফে মাঠে নেমে কাকতাড়ুয়ার পাশে দাঁড়িয়ে বলল, আহারে, এটাও আমাদের মতো সিঙ্গেল। তন্ময় আর সমর দুজনেই অনিমেষের কথা শুনে হা হা করে হেসে উঠল। এটা ভালো বলেছে। অনিমেষ কাউকে কিছু না বলেই কাকতাড়ুয়াটার সামনে গিয়ে তার চারপাশে আলো দেখে ওইখানেই টয়লেট করে দিল। সমর পেছন থেকে বলল, তুই আর জায়গা পেলি না? কেন রে, এটা তোর গার্লফ্রেন্ডের জমি নাকি? হ্যাঁ, একটা বিশেষ অপশব্দ ব্যবহার করে সমর আর তন্ময় হাসতে হাসতে গাড়ির দিকে এগিয়ে আসে। হঠাৎ করে মাঝে ঝুপ করে একটা শব্দ শুনে পেছন ফিরে তাকিয়ে ওরা দেখল অনিমেষ মাটিতে পড়ে আছে। ওর মুখ কাকতাড়ুয়ার দিকে। মুখ থেকে একটা অদ্ভুত স্বর বেরিয়ে আসছে তার। ওরা দুজনেই ছুটে গেল সেদিকে।
এত অন্ধকার যে আশপাশটা কিছুই পরিষ্কারভাবে দেখা যায় না। আতলা একটা ইঁটে পা বেঁধে সমর পড়েই যাচ্ছিল যদি না তন্ময় হাতটা ধরত। অনিমেষের কাছে গিয়ে ওরা কাঁধ ঝাঁকিয়ে বলল, এই এই তুই এরকম করছিস কেন? অনিমেষের কাঁপা কাঁপা হাত কাকতাড়ুয়ার পেছনের দিকের ঝোপ জঙ্গলের দিকটা নির্দেশ করল। একটা হলদেটে আলো সেদিক থেকে এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে রয়েছে। ওরা তিনজনেই মাঠের মাঝখানে বসে আছে, সারা গায়ে ধুলোবালি লেগে। হলদে আলোটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। সমর ফিসফিসিয়ে বলল, চল, পালাতে হবে আমাদের। এই জায়গাটা এমনিতে লোকজন নেই, কত রকম কিছু হয় এসব জায়গায়। এসব জায়গা শহরের মতো নয়, তুই তো আগেই বললাম। অনিমেষের শরীরে কোনো শক্তিই নেই আর। সে চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারল না, শরীরটা শক্ত হয়ে গেছে তার। তন্ময় আর সমর ওকে প্রায় পাঁজা কোলা করে তুলে আলপথ দিয়ে ছুটতে ছুটতে গাড়ির দিকে পালালো। গাড়ির সামনে এসে ওরা বুক ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। অনিমেষ গাড়ির মধ্যে প্রায় শুয়েই পড়েছে। সমর মাঠের দিকে তাকিয়ে বলল, ওই হলুদ আলোটা কিসের ছিল? জানি না, তবে কোনো পশুর চোখ হবে। রাতের অন্ধকারে একমাত্র ওদের চোখটাই জ্বলে। এই একচোখা কোন পশু রাতেবেলা ওরকম ভাবে তাকিয়ে থাকে? হ্যাঁ, অনিমেষ গাড়ির ভেতর থেকে বলল কথাটা। সমর অনিমেষের দিকে দেখে তন্ময়ের কানের কাছে মুখ এনে বলল, কাকতাড়ুয়ার ওখানে পেচ্ছাপ করেও ঠিক করেনি। দেখ, হলদে চোখটা এখানেই দাঁড়িয়ে আছে। ওরা দেখল আলোটা দূরের আলপথ থেকে সরে এসে এখন কাকতাড়ুয়ার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সমর তাড়াতাড়ি তন্ময়কে বলল, এই গাড়িতে উঠে বস, এইভাবে খোলা রাস্তায় এখানে থাকাটা সেফ না। অনিমেষ পিছনের সিটে একেবারে অর্ধচেতন হয়ে পড়ে রয়েছে। সমর গাড়ির চালকের সিটে বসল, কিন্তু ওরও হাত পা কাঁপছে। তন্ময় দেখল সমরের যা অবস্থা তাতে ও গাড়ি চালাতে পারবে না। ও বলল, তুই বরং একটু রেস্ট কর, আমি চালাচ্ছি। চাবিটা ঘোরাতেই অদ্ভুতভাবে গাড়িটা স্টার্ট হয়ে গেল। এত গন্ডগোলের মধ্যে ওরা ভুলে গিয়েছিল যে গাড়িটা কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। এক্সিলেটারের চাপ দিয়েই গাড়ি ছুটিয়ে দিল তারা। গাড়ি খানিকক্ষণ চলার পর অনিমেষ উঠে বসল। জল খেয়ে এখন একটু সুস্থ বোধ করছে। সমরকে বলল, এই একটা জিনিস খেয়াল করেছিস ভাই? কি? ওই জমিটা একেবারে শুকনো, চারিদিকে একটাও গাছ ছিল না। জঙ্গলটা ওই জমি থেকে বেশ দূরে। তন্ময় পথের দিকে তাকিয়ে বলল, আরও একটা বিষয়, ওই ফাঁকা মাঠে একটা কাকতাড়ুয়া কি করছে? অনিমেষের সারা শরীর ঘামে ভিজে গেছে। পকেট থেকে রুমালটা বের করতে গিয়ে কি যেন একটা হাতে ঠেকল তার। অনিমেষ সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। সাথে সাথে তন্ময় ব্রেক কষে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। পিছন ফিরে বলল, আরে কি হলো, কি চিৎকার করছিস কেন? গাড়ির ভেতরে আলোটা জ্বালিয়ে ওরা দেখল অনিমেষের জামার পকেটে কতগুলো শুকনো কাঠি আর এক পোটলা মাটি কেউ যেন ভরে দিয়েছে। তন্ময় সমরের দিকে সন্দিহান চোখে তাকিয়ে তারপর পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য বলল, তুই যখন পড়ে গেছিলিস তখন হয়তো ওগুলো তোর জামা কাপড়ে লেগে গেছিল, ভয় পাস কেন? কথা থামিয়ে দিয়ে অনিমেষ এবার বলল, আমার হুডির পকেটে জিপ লক করা, সেটা খুলে কিভাবে নিজে নিজে ঢুকে যেতে পারে? আর এই মাটির দলাগুলো নিজে নিজে ঢুকে পড়েছে। সমর আর একবার পেছনের দিকে তাকালো, আর তখনই ওর চোখে পড়ল একটা ভয়ঙ্কর দৃশ্য। ওদের গাড়িটা এখন অন্তত 2-3 কিলোমিটার এগিয়ে এসেছে ওই কাকতাড়ুয়ার মাঠ ছেড়ে, কিন্তু সমর পিছন ফিরে দেখল গাড়ির সাথে পাল্লা দিয়ে কাকতাড়ুয়ার সাথে সেই হলদে আলোটা
তাদের সাথে সাথেই ছুটে চলেছে। সমরের ভয়ার্ত মুখ দেখে তন্ময় সেদিকেই তাকিয়ে দেখল, কিন্তু অনিমেষ ভয় পেয়ে যাবে বলে ওকে আর কিছু বলল না। ওরা ম্যাপটা বের করে সমর বলল, আর মিনিট 10 রাস্তা বাকি আছে। এই তন্ময়, আর দাঁড়াস না, একেবারে বাড়িতে গিয়ে থামবো। চ চ চ। মাটির রাস্তা দিয়ে ওদের গাড়িটা যখন মামার বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন ওরা দেখল বাড়িটা কালো অন্ধকারে নিজেকে মুড়ে রেখেছে, একটু আলো নেই। তন্ময় ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিরে, এই অবস্থা কেন রে? সমর গাড়ি থেকে নেমে আড়মোড়া ভেঙে বলল, ঘড়িতে দেখ কটা বাজে। 1:30 বাজে। 10টা বাজলেই যেখানে সবাই ঘুমিয়ে পড়ে সেখানে রাত 1:30 মানে মাঝরাত। গ্রামের মাটিতে পা রাখতেই সমরের মনে হলো শরীরের ভাবটা খানিকটা কমেছে। তন্ময় গাড়ি থেকে নেমে অনিমেষের উদ্দেশ্যে বলল, কিরে, তোর শরীর এখন ঠিক আছে? অনিমেষের চোখ মুখ এখনো সেই রকমই ফ্যাকাশে, রক্তশূন্য। গাড়ি থেকে নেমে চোখে মুখে ঠান্ডা বাতাস লাগতে ওর সারা শরীরে যেন আবারও বল ফিরে এলো। দাঁড়া, একটা সিগারেট টেনে নি, শরীরটা মনে হচ্ছে হালকা হয়ে গেছে। এই একদম না, কারো চোখে পড়লে ফালতু কথা বাড়বে। ফ্রেশ হয়ে তারপর ছাদে গিয়ে যা করার করি সেখানে না। সমরের কথার মাঝখানেই টুং শব্দ করে বড় লোহার গেটটা খুলে গেল। হ্যারিকেন হাতে একজন বেরিয়ে এলো বাইরে। সমর গলার স্বর খাটো করে বলল, হরিদা এবারে সহায়ক, বহু বছর ধরে বাড়িতে আছে। হরিদা চোখ ছোট করে ওদের দিকে তাকিয়ে বেশ কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, কে? সমু দাদা নাকি? সমর এগিয়ে গেল বৃদ্ধের দিকে। হরিদাকে দেখে সমর একগাল হাসি হেসে বলল, চিনতে পেরেছো? আমি তো ভাবলাম চিনতেই পারবে না। সেই কবে শেষ এসেছিলে, তখন তোমার গপটিনি আর আজ এলে। তবে তোমার মুখশ্রী একেবারে তোমার মা পুতুল দিদির মতো। কি যেন একটা মনে পড়ল ওর। তারপর জিজ্ঞেস করল, তোমার মা তোমায় ফোনে কিছু বলেনি? ফোনে টাওয়ার ছিল না, কথা শুনতে পাইনি। বৃদ্ধ বিড়বিড় করতে করতে ভেতরে ঢুকে গেল। এসো এসো, সে কখন থেকে জেগে বসে আছি তোমরা আসবে বলে। দিদি তো সন্ধেবেলায় ফোন করে বলল তোমরা 10:30 11টার মধ্যে এসে যাবে। কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ, এই বুড়ো মানুষটার কথা একটু ভাবতে নেই? খাওয়ার আগলে সেই বসে আছি শীতের রাতে। তন্ময় গাড়িটা নিয়ে বাড়ির ভেতরে পার্ক করে ব্যাগ নিয়ে ওরা তিনজন ঘরে ঢুকে এলো। সমর প্রশ্ন করল, বাড়ি এত চুপচাপ কেন? আজ যে ষষ্ঠী। হরিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, অসহজ বাড়ি যে। সমরের হাত থেকে ব্যাগটা ছিটকে পড়ল মাটিতে। কি? হ্যাঁ গো দাদা, আর সন্ধ্যেতে তোমার ছোট দিদা মারা গেছেন। তোমার মায়ের কাকি এদিকে মা এসে মণ্ডপে দাঁড়িয়ে আছে, আর ওদিকে অসহ্য লাগলো। রাধারি কার নজর পড়ল বাড়ির ওপর। সমর ব্যাগটা তুলে নিয়ে বলল, বাকিরা কোথায়? সবাই বাড়িতে আছে, পুলিশ বডি নিয়ে গেছেন। পুলিশ? কেন? বুড়ি কোমর খাড়া করে দাঁড়াতে পারতো না, আর সেই মানুষ গলায় দড়ি দিয়েছে, তাও আবার ষষ্ঠীর রাতে। ভাবতে পারো? ওরা এতক্ষণ হাত পা ধুয়ে ঘরে গিয়ে বসতেই শুকনো চিড়ে মুড়ি মিষ্টি দিয়ে গেল হরিদা। সেই বিকেলে খাবার খেয়েছিল ওরা। এতক্ষণ ঠান্ডায় আর টেনশনে খিদেটা ফুলে থাকলেও
এবার যেন খিদেটা চাকার দিয়ে উঠেছে। খাওয়া দাওয়া শেষ করে সমর চুপচাপ বসে আছে। অনিমেষ ঘুমিয়ে পড়েছে। তন্ময়ের ঘুম আসছিল না। খেয়ে উঠে বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাড়ির সামনের দিকে ঢোকার মুখে রয়েছে বড় বড় থাম, দরজা সমান বড় বড় জানালা, গবাক্ষ, সব মিলিয়ে বাড়িটা পুরনো দিনের, নিজের অস্তিত্বকে যেন টিকিয়ে রেখেছে। চক মিলানের মেঝে আর ঝিলমিল দেওয়া জানলাগুলো দেখে তন্ময়ের মনে হচ্ছিল যেন কোন সিনেমার সেটে এসে পড়েছে। বাড়িটা পুরনো হলেও যত্নের কোনো ত্রুটি নেই, প্রতিটা কোণা চকচক করছে। হরিদা বাসন নিতে এসে সমরকে প্রশ্ন করল, কারেন্ট নেই নাকি? না, লোডশেডিং হয়েছে, কখন আসবে কে জানে। পরদিন সকালে সমরের ঘুম ভাঙল তন্ময়ের ডাকে। সমর, এই সমর। ঘুম চোখ ডলতে ডলতে সমর বলল, এত সকালে ডাকলি কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে অনিমেষের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, বেহুশের মতো বিছানায় পড়ে আছে। আমার ভালো লাগছে না রে। সমর উঠে তন্ময়ের গায়ে হাত দিয়ে দেখল উত্তপ্ত চাটুর মতো হয়ে গেছে অনিমেষের সারা শরীর। সে ছুটে বাইরে বেরিয়ে এলো। হরিদা ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। ওকে দেখতেই বলল, মামা মামিরা শ্মশানে গেছে, তোমরা দেরি করে ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। সমর ব্যস্ত হয়ে বলল, কাছাকাছি কোনো ডাক্তার থাকলে শিগগির খবর দাও, অনিমেষের শরীর খুব খারাপ। ঘণ্টাখানেক পর বাড়িতে ডাক্তারবাবু এলেন। ওষুধ দিয়ে বললেন, আজকের দিনটা দেখো, কাল না কমলে আমাকে খবর দিওখন। সারাদিন ওষুধ খেয়েও অনিমেষের জ্বর কমল না। সেই সকাল থেকে বেহুশের মতো পড়ে রয়েছে বিছানায়। তন্ময় বলল, কি হলো বলতো? ঘুরতে এসে এরকম অবস্থা, কিচ্ছু ভালো লাগছে না। সমর জানালা দিয়ে ফাঁকা মাঠের দিকে তাকিয়েছিল। সেদিকে তাকিয়েই বলল, হতে পারে কালকে রাতের ঘটনায় ভয় পেয়ে গেছে। অনেক সময় ভয় পেলে এরকম ধুম জ্বর আসে। কথাটা মাঝ পথে থামিয়ে দিয়ে কিছু দেখার জন্য ছুটে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বড় ফাঁকা মাঠ, জানালার পাশে একটা ভাঙা দেওয়াল পেরিয়ে মাঠের সীমানাটা শুরু হয়। সমর সেই মাঠের মাঝখানে গিয়ে দেখল একটা বড় গোলাকার গর্ত। মনে মনে ভাবল, কাল রাতে তো বৃষ্টি হয়নি, শুকনো মাটিতে তাহলে এই পায়ের ছাপগুলো কার? কয়েকটা ছবি তুলে নিয়ে ঘরে এসে তন্ময়কে দেখিয়ে বলল, এই তন্ময়, শোন এদিকে, এগুলো দেখ। দেখে মনে হচ্ছে না কারোর পায়ের ছাপ? কিন্তু এত বড় পায়ের ছাপ কোন মানুষের? শুকনো জমির ওপর এত গভীর ছাপ, ঘাসগুলো কেমন যেন পায়ের ছাপে বসে গেছে দেখ। এরই মধ্যে অনিমেষ বিড়বিড় করে কি যেন বলতে শুরু করেছে। ওরা অনিমেষের কাছে আসতেই স্পষ্টত শুনল, কাল রাতে এসেছিল একটা হলুদ চোখ, ওকে আমি দেখেছিলাম, জানালার বাইরেই দাঁড়িয়েছিল। তন্ময় আর সমরের সারা শরীরে রক্ত যেন সেই মুহূর্তেই কেউ যেন শুষে নিল। দরজার বাইরে কাশির শব্দ শুনে দরজা খুলে সমর দেখল সাবু নিয়ে হরিদা দাঁড়িয়ে আছে। অনিমেষ দাদাবাবুর জন্য একটু সাবুর জল নিয়ে এলাম, একটু খাইয়ে দাও, না হলে যে ওষুধে কাজ হবে না। হরিদা ফিরেই যাচ্ছিল। সমর ডাক দিয়ে বলল, হরিদা, ওই মাঠের মাঝখানে যে একটা গর্ত রয়েছে দেখলাম, ওটা কিসের? মানে বাঁশ টাস পোতা হয়েছিল কখনো? হরিদা চোখ কপালে তুলে বলল, ওই মাঠে তো কিছু হয় না, পুজোর প্যান্ডেল তো পিছনের দিকে হয়েছিল। আজ সকালে মায়ের মূর্তি ফেরত পাঠানো হয়েছে, বড় দাদা পয়সা ধরে দিলেন, ওরাই পুরুত দেখে মায়ের পুজো করুক।
হরিদার এই এক দোষ, এক কথা বলতে গিয়ে আর এক কথায় চলে যায়। সমর আচ্ছা আচ্ছা বলে ঘরে চলে আসে। তন্ময় বলল, আমার ভাবগতিক ভালো লাগছে না রে, তুই একটু বস, আমি অনির বাড়িতে ফোন করে সবটা জানিয়ে আসি। সমর তন্ময়কে বাধা দিয়ে বলল, এই না না, এখনই কাউকে কিছু বলার দরকার নেই, আমরা একটু দেখি। ডাক্তারবাবু তো বললেন আজকের দিনটা দেখতে, তাছাড়া অনিমেষের জ্বরটাও একটু নেমেছে। সেই দিনটা ঘরে বসেই কেটে গেল। ওষুধ খাওয়ার পর অনিমেষ সারাদিনে মাত্র 2 বার চোখ খুলে তাকিয়েছে। অচেতন হয়ে পড়ে আছে তো পড়েই রয়েছে, আর মাঝে মাঝে বিড়বিড় করে চলেছে। তন্ময় আর সমর বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ঠিক সেই সময় একটা খচখচ শব্দ হতে ওরা দুজনেই মাঠের দিকে তাকিয়ে দেখে কে যেন এই বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে মাঠের দিকে চলে যাচ্ছে। আর সেই লোকের আগে আগে একটা কালো অবয়ব বেশ জোরে ছুটে চলেছে। ওদের দুজনেরই সন্দেহ হতে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে দেখল বিছানা খালি, অনিমেষ কোথাও নেই। সমর ভয়ার্ত মুখে বলল, শরীরের এই অবস্থা, ঘর ছেড়ে গেল কোথায়? তন্ময় ততক্ষণে পায়ে জুতো গলিয়ে মাঠের দিকে হাঁটা লাগিয়েছে। দৌড়াতে দৌড়াতে অনিমেষের নাম করে ডাকছে সে। অনিমেষ, এই অনিমেষ, আরে অন্ধকারে কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, অনিমেষ। বেশ খানিকক্ষণ দৌড়ানোর পর তন্ময়ের চোখে পড়ল ফাঁকা মাঠের ওপর দিয়ে একটা কালো অবয়বের পিছনে অনিমেষ কাঠের পুতুলের মতো এগিয়ে যাচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে তার কোমরে কোনো দড়ি বেঁধে তাকে কেউ যেন টেনে নিয়ে চলেছে। পেছন থেকে তন্ময় আর সমর দুজনেই গিয়ে অনিমেষকে জড়িয়ে ধরল। গরম লোহার চাটুতে হাত পড়লে যেমন হাতে ছ্যাঁকা লাগে, সেরকম উত্তপ্ত হয়ে রয়েছে ওর শরীর। সমরের হাতের মধ্যে লুটিয়ে পড়ল অনিমেষ। কোনো মতে পাঁজা কোলা করে বিছানায় এনে শুইয়ে দেওয়া হলো তাকে। অনিমেষের নাকের কোল বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এসেছে। সমর বরফ জল নিয়ে ওর মাথায় জল পট্টি করছে। তন্ময় বেশ একটা বড় টর্চ লাইট নিয়ে বেরিয়ে গেল। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, একটা জিনিস দেখে আসি। মাঠের মধ্যে সমর যেখানে গর্তটা দেখেছিল ঠিক তার পাশেই আরও একটা গভীর গর্ত হয়েছে, ঠিক যেন একটা বাঁশ পুঁতে রাখা হয়েছিল ওখানে। আর তার পাশেই কোনো প্রাণীর ভারী শরীরের ছাপ পড়েছে। তন্ময়ের মুখে ভয়ের ছাপ হয়ে ওঠে স্পষ্ট। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বাড়ি ফেরার পথ ধরল সে। কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারত দূরে জঙ্গলের মধ্যে থেকে একটা হলুদ রঙের চোখ ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। হঠাৎ কুকুরের সম্মিলিত কান্নায় তার সারা শরীর ভার হয়ে আসে। মাঠের মাঝখান থেকে এক ছুটে পালিয়ে আসে। তন্ময় ঘরে ঢুকতেই সমর বলল, কি দেখলি? চাপা স্বরে তন্ময় বলল সব কথা। হঠাৎ অনিমেষ বিছানায় উঠে বসেছে। চোখ খুলে ঘর ঘরে স্বরে বলল, আমাকে কেন নিয়ে এলি তোরা? ও আমায় ডাকছে, আমায় যেতে দে। কথাটা শেষ করেই বিছানা থেকে নেমে দরজা খুলে বের হতে যাবে, তখনই দেখল দরজার সামনে এসে দাঁড়িয়েছে হরিদা। সমর আর তন্ময় দুজনেই বেশ অপ্রতিভ হয়ে পড়ল। হরিদাকে দেখেও অনিমেষের কোনো হুঁশ নেই। ও পাশ দিয়ে বেরোতে যাবে, তখনই হরিদা বেশ গম্ভীর গলায় বলল, এখন বাইরে যেও না, বৃষ্টি নেমেছে, তোমার তো জ্বর এসেছে। অনিমেষের চোখ দুটো দুদিনের জ্বরে প্রায় হলুদ হয়ে গেছে। হরিদা হাতে ধরা একটা গ্লাস, সেটা অনিমেষের দিকে এগিয়ে বলল, জল খেয়ে ঘুমিয়ে পড়ো, বাইরে যেও না, ও জিনিস ভালো না। ওইভাবে টেনে নিয়ে গিয়ে দূরে গিয়ে মেরে দেবে।
তোমরা নতুন এসেছো গ্রামে, জানলা দিয়ে দেখলাম তুমি কাকতাড়ুয়ার পেছন পেছন ছুটছো, তাই দেখতে এলাম। অনিমেষ নাক দিয়ে একটা অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ বের করছে, যেন হিংস্র কোনো সাপদ। সমর এগিয়ে আসে ওর দিকে, বলে, এই 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 অনিমেষ, এই তুই এরকম কেন করছিস? এই অনিমেষের মাথাটা কাঁধের দিকে হালকা ঝুঁকে পড়েছে, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে তার, নাকের কোল বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে নামছে। হরিদা গম্ভীর স্বরে বলল, আজ রাতটুকু একটু চোখে চোখে রেখো, এই জিনিস মোটেই ভালো না। হাওয়া লেগেছে তোমার বন্ধুর। সমর আর তন্ময় অনিমেষকে খাটে শুইয়ে হাত পা বেঁধে দিল। কিছুক্ষণ ফোঁস ফোঁস করার পর অনিমেষের শরীরটা নেতিয়ে পড়ল খাটের ওপর। হরিদা বলল, তোমরা কি কুঠিবাড়ির মাঠে গিয়েছিলে কাল রাতে? ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। হরিদা বলল, সেসব এখনকার কথা নয়, বহু বছর আগে ওখানে একটা কুঠি বাড়ি ছিল। এই মাঠটা একেবারে ভালো না, গোরস্থান। হরিদা বেরিয়ে যাচ্ছিল। তন্ময় পেছন থেকে ডেকে বলল, হরিদা, একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। হরিদা এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমার মন বলছে তোমরা ওই মাঠে কিছু করেছো। সমরের মুখ নিচু হয়ে যায়। আমরা না অনিমেষ, ও মাঠের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছিল। হরিদার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তাই তো ভাবি, এই হাওয়া এত দূর ছুটে এসেছে কেন? হ্যাঁ, অনেক বড় বিপদ কি ডেকে এনেছো তোমরা, অনেক অনেক বড়। তন্ময় আরো কিছু বলতে যাচ্ছিল, হরিদা উঠে গিয়ে গঙ্গা জল নিয়ে সারা ঘরে ছড়িয়ে দিল। অনিমেষের মুখে দুফোঁটা জল দিতেই অনিমেষের শরীরটা খিঁচুনি দিয়ে উঠে আবার নেতিয়ে গেল। অসহ্য ভারী, তার মধ্যে এসবে কাজ হবে কিনা কে জানে। অনিমেষ দাদাকে একটু নজরে নজরে রেখো। হ্যাঁ, সমর মাথা নিচে করে বলল, মা জানতে পারলে ভীষণ রাগ করবে। আরে রাগারাগি পরের ব্যাপার, আগে তো বিপদ থেকে উদ্ধার পাও, তারপর রাগারাগি করো। কাল একবার বটতলা তান্ত্রিকের কাছে গিয়ে মাদুলি এনে দেবো, আর তার সাথে বিপদ কাটানোর উপায়ও জেনে আসবো। হরিদা, কাল রাতে জানলার পাশে মাঠের মধ্যে কাকতাড়ুয়াটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ওটার পিছনে অনিমেষ বেরিয়ে গেছিল। হরিদা জোরে একটা শ্বাস নিয়ে বলল, দাদা, ওটা সাধারণ কাকতাড়ুয়া নয়, ওটা একেবারে বাজা জমি। একটা গাছ ওই জমিতে ওঠে না, কোনো আগাছা নেই। মাঝে কিছু লোক জমির পাশ দিয়ে আল বরাবর একটা গাছ বসিয়েছিল। খানিকটা বড় হতেই গাছগুলো শুকিয়ে গেল। ওটা বড় খারাপ জায়গা। আচ্ছা, তোমরা কি আর কিছু দেখেছো? তন্ময় মোবাইলের তোলা ছবিগুলো দেখালো। কারোর পায়ের ছাপে ঘাসগুলো কেমন যেন হলদে হয়ে বসে গেছে। এই জানালার বাইরেও একটা গর্ত ছিল। বাড়ি অবধি এসে গেছে। এখন অনিমেষ দাদাকে ও না নিয়ে যাবে না। আচ্ছা, আমরা যদি ওখানে চলে যাই তাহলে? যাবে? কোথায় যাবে? ও তোমাদের এত সহজে ছাড়বে না। ঘুমন্ত মানুষের মুখের উপর যদি কেউ নোংরা জল ফেলে দেয়, তাহলে তার কতটা রাগ হয় জানো তো? আর তারা ওই জমির নিচে চিরনিদ্রায় শায়িত রয়েছে। হরিদা বেরিয়ে গেল। অনিমেষের মোবাইলটা বেজে চলেছে।
ওর বাড়ি থেকে ফোন আসছে। 2 দিন হলো ওরা এখানে এসেছে, অথচ ছেলেটা একবারও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেনি। সমর ফোনটা ধরতেই ওপাশ থেকে অনিমেষের মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো অনি, অনি তুই কোথায় আছিস বাবা? আমি কাল থেকে তোকে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কিন্তু তুই তো আমার ফোন ধরছিস না। এদিকে জানিস কত বড় সর্বনাশ হয়ে গেল। সমর বিছানা থেকে ছিটকে উঠে দাঁড়ায়। কি হয়েছে কাকিমা? অনিমেষের মা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কে বাবা? কাকিমা, আমি সমর। আমার আমার অনি কোথায়? বিছানার দিকে তাকিয়ে দেখল সমর। বেহুশ হয়ে তখনও পড়ে রয়েছে অনিমেষ। আমতা আমতা করে বলল, সমর একটু বাথরুমে গেছে। আমাকে বলো না কি হয়েছে। বাবা তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, আর সম্ভব না হলে ওকে পাঠিয়ে দাও। এদিকে অনেক বড় সর্বনাশ ঘটে গেছে। অনির বড়দি বুকু বুকু আজ সকালে মারা গেছে। ওর শ্বশুর বাড়ি পাটনায়, আমাদের যেতে হবে। সমরের হাত থেকে মেঝেতে ছিটকে পড়ে গেল ফোনটা। বুকুদের মুখটা তখনও চোখের সামনে ভাসছে। সমর বিছানায় বসে তন্ময়কে বলল, মনে আছে তন্ময়? হ্যাঁ, আমরা যখন স্কুলে ভর্তি হয়েছিলাম, বুকুদি তখন কলেজে পড়তো। কাঁধের দুপাশে দুটো বিনুনি ঝুলিয়ে অনেকে মাঝে মাঝে স্কুলে ছাড়তে আসতো। তারপর পাটনায় বিয়ে হয়ে যায়। বছরে একবার করে কলকাতায় আসতো বুকুদি। মনে আছে তো? এতটা খারাপ খবর পেয়ে মনটা ভারাক্রান্ত হয়েছিল। বিছানায় এপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল। রাত তখন 1:30 কি 2টো। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। একটা অস্বস্তিকর পরিবেশ ঘরের মধ্যে। ওরা দুজন ঘরের মধ্যে পায়চারি করছে। অনিমেষের শরীর আগের থেকে আরো খারাপ হয়েছে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। রাতের দিকে উনি এসে একটা ইঞ্জেকশন দিয়ে গেছেন। বলে গেছেন কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব ওকে হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে মাথায় রক্ত উঠে যাবে। তন্ময় হাঁটতে হাঁটতে সমরের উদ্দেশ্যে বলল, একটা বিষয় তোর অদ্ভুত লাগছে না সমর? কি বিষয়? এই যে আমরা 2 দিন ধরে তোদের বাড়িতে আছি, মামা মামি কেউ তো একবারও ঘরে এলো না। এমনকি চোখাচোখি হলেও কেমন যেন উদাসীন একটা ভাব। আর আমার তো মাঝে মধ্যে এরকমও মনে হচ্ছে যে হরিদা, ওই রাধুনি জগাই ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। কারণে মা এলো না আমাদের সঙ্গে। সম্পত্তি নিয়ে কি যেন হয়েছে। তোদের বাড়িতে পুজো হবার কথা ছিল তো, লোকজন কেউ আসেনি কেন? ছোট দিদার খবর পেয়ে মনে হয় কেউ আসেনি। ওদের কথার মাঝে তন্ময় দেখল অনিমেষের শরীরটা খিঁচুনি দিয়ে উঠছে থেকে থেকে। ওরা দুজনে অপেক্ষা করছিল সকালের জন্য। ভোরের আলো ফুটলেই সদর হাসপাতালে ওকে ভর্তি করে দিয়ে আসবে। হঠাৎ দরজায় একটা ঠক ঠক শব্দ শুনে ওরা দুজনেই সজাগ হয়ে গেল। তন্ময় দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? আমি হরিদা। দরজার বাইরে থেকে বলল, একবার বাইরে এসো। নিকষ কালো আঁধারে চারিদিক কেমন যেন থমথমে হয়ে রয়েছে। কদিন পরেই কোজাগরি পূর্ণিমা, কিন্তু চাঁদের মুখে অভিমানী মেঘ জমে পুরো পরিবেশকে বিষণ্ণ করে তুলেছে। ওরা দুজনের সন্তর্পণে বাইরে আসে। সমর বলল, এত রাতে ডাকছো, কিছু হয়েছে? হরিদা আশেপাশে চোখ বুলিয়ে বলল, ছাদে চলো, কথা আছে। অনিমেষ ঘুমিয়ে আছে। সমর ঘরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ছাদের ওপর গুমোট গরমটা একটু হলেও কম। বিশাল বড় বাড়ির ছাদটা কেমন যেন ভুতুড়ে মাঠের মতোই মনে হলো। বাড়ির লাগোয়া একটা বড় কদম গাছ ছাদে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে ডাকলে কেন হরিদা?
সমরের গলায় ভয়ের ছাপ স্পষ্ট। একটা মিটমিট করে জ্বলতে থাকা হ্যারিকেন তুলে কদম গাছের দিকে ইশারা করে হরিদা বলল, এদিক ওদিক তাকিয়ে দেখো তো কিছু দেখতে পাও কিনা। সেদিকে ঘন পাতার দিকে তাকিয়ে ওদের দুজনের শরীরগুলো যেন সেই মুহূর্তেই জমে গেল। ঘন পাতার আড়ালে সেই একটা লম্বাটে হলদে চোখ জ্বলছে, আর একটা শাড়ি কোথা থেকে উড়ে এসে গাছের ডালে এমন ভাবে জড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে শাড়ির ভেতরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। তন্ময় ফিসফিস করে বলল, সেই মাঠে দাঁড়িয়ে থাকা কাকতারুয়ার মতো মনে হচ্ছে, যেন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হরিদা ভয়ার্ত কণ্ঠে বলল, অনিমেষকে নিয়ে তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও, চলে যাও। ও এ বাড়ি অবধি পৌঁছে গেছে। পালাও, পালাও তোমরা, যত শিগগির সম্ভব পালাও। এসব কথার মাঝে ঠিক তখনই নিচতলা থেকে একটা সজোরে চিৎকারের শব্দ ভেসে এলো। মামিমার গলা ভেসে আসছে। মামিমা কাঁদছেন। সমর ব্যস্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। তন্ময় ওর পিছু নেয়। মামিমা উঠোনের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছেন। একজন মানুষ উল্টো হয়ে পড়ে আছে ওই কদম গাছটার নিচে। খানিকটা দূরে এগিয়ে ওদের পা দুটো যেন জমে গেল। সেই পাতলা ফতুয়া আর ঢলঢলে পাজামা পরা লোকটাকে কিছুক্ষণ আগেই তো ছাদের ওপর দেখেছিল। শরীরটাকে উল্টো করে দিতেই দেখলো মাথাটা গেছে। সেখান থেকে রক্ত বেরিয়ে উঠোন ভেসে যাচ্ছে। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার। চোখগুলো বিস্ফারিত। ছাদের ওপর ভয়ে ভয়ে তাকালো ওরা দুজন। চাঁদের মুখ থেকে সামান্য মেঘ সরে মরা আলো পড়েছে দত্তবাড়ির ছাদে। তখনও হরিদার অস্পষ্ট অবয়ব ওদের দিকে সেই একইভাবে তাকিয়ে রয়েছে। তখনই ফাঁকা মাঠের ভেতর থেকে একটা খলখলে হাসির শব্দ ভেসে এলো। সমর তন্ময়ের মুখের দিকে তাকালো। মামিমা হরিদার শরীরটার কাছে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদেই চলেছে। ওরা বুঝতে পারল ওই হাসির শব্দ ওরা ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। পুলিশে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসবে। জগাই হরিদার শরীরটার পাশে বসে একভাবে পাথরের মূর্তির মতো চেয়ে আছে মৃতদেহের দিকে। বাকিরা সবাই বারান্দায় বসে। ঠিক তখনই তন্ময়ের খেয়াল হলো অনিমেষের কথা। এক ছুটে ঘরের ভেতরে চলে গেল। ঘরের দরজা দেখলো হাট করে খোলা। সমর, শিগগিরই আয়, অনিমেষ ঘরে নেই। ওরা দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সমর বলল, অনিমেষকে বাড়ি থেকে বের করার জন্য হরিদাকে মরতে হলো। এখন আর কোনো কথা নয়। আমার মন বলছে কাকতারুয়ার মাঠে গেলেই অনিমেষকে পাওয়া যাবে। ওখানেই এই সমস্যার সমাধানটা হবে। ওরা দুজনেই বের হতে যাবে। ঠিক তখনই মামা পেছন থেকে বললেন, এক্ষুনি পুলিশ আসবে। তোরা এত রাত্রে কোথায় যাচ্ছিস? অনিমেষকে পাওয়া যাচ্ছে না মামা, ওকে খুঁজতে যাচ্ছি। বলেই ওরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িটা বেশ স্পিডে ছুটে চলেছে। মাটির রাস্তায় গাড়িটা লাফিয়ে লাফিয়ে চলেছে। তন্ময় পাশের সিটে বসে রাস্তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, অনেক তো উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। ও এত তাড়াতাড়ি কাকতারুয়ার মাঠে কিভাবে যাবে? আমাদের কোনো ভুল হচ্ছে না তো? সমর মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, তুই জগাইকে একবার ফোন করে বলতো বাড়ির মধ্যে সব জায়গাগুলো একবার চোখ বুলিয়ে নিতে, তাড়াতাড়ি। তন্ময় ফোনে কথা বলল। ওপাশ থেকে জগাই বলল, পুলিশ সারা বাড়ি খুঁজে দেখেছে,
তোমাদের কথা জিজ্ঞেস করছিল। অনিমেষ তাকে থানায় যোগাযোগ করতে বলেছে। তন্ময় মুখ গম্ভীর করে বসে থাকে। তুমি বলনি ওর শরীর ভালো না? বলেছি তো, পুলিশের কথা হচ্ছে জ্বরে যদি বিছানা ছেড়ে উঠতেই না পারে তাহলে সে গেল কোথায়। আর কিচ্ছু বলে না তন্ময়, ফোনটা রেখে দেয়। সমর পাশ থেকে বলে, আরে কুটকো ঝামেলায় পড়লাম। যদি তুই আমার সঙ্গে ছাদে না যেতিস আমি ভাবতাম সব আমার মনের ভুল। গাছের মধ্যে সেই হলদে চোখ, কাকতারু আর অবয়বা শেষে হরিতারুভাবে মৃত্যু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালাই। কথার মাঝে ওদের গাড়ি এসে দাঁড়িয়েছে সেই ফাঁকা মাঠের পাশের রাস্তাটায়। আগের দিন ভাঙা চাঁদের আলোয় তাও মাঠের মাঝখানের কিছুটা অংশ দেখা যাচ্ছিল, কিন্তু আজ সেটুকুও দেখা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে যেন একটা মোটা চাদর কেউ চোখের সামনে টাঙিয়ে দিয়েছে। টর্চ জ্বালিয়ে আলপথ ধরে ওরা হাঁটা শুরু করলো। মাঠের চারিদিকে আলো ফেলে দেখছে আর হাঁটছে। সমর চাপা কণ্ঠে বলল, কাকতারুয়াটা এখন আর দেখতেই পাচ্ছি না। আমরা ঠিক রাস্তায় এসেছি তো? সে কথার কোনো উত্তর দিল না তন্ময়, বরং বলল, তুই বাড়িটা আগে দেখেছিলি? এটা তো সেদিন এখানে ছিল না, এটা কোথা থেকে এলো? ওদের চোখের সামনে সেই মাঠের মাঝখানে একটা ভাঙা চোরা পুরনো দিনের বাড়ি কেউ যেন এনে বসিয়ে দিয়েছে। আলপথ থেকে নেমে ওরা মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করল। সমরের খালি মনে হচ্ছিল যে ওদের পেছন পেছন একটা অদৃশ্য ছায়া মূর্তি আসছে। পেছন ফিরেই দেখলেই অন্ধকারে মিলিয়ে যায়। টর্চের আলো ফেলেও কিছু দেখা গেল না। বাড়ির সামনেটা ওরা এসে দাঁড়াতেই ভাবছে ভেতরে ঢুকবে কি ঢুকবে না। এমন সময় পেছন থেকে একটা খিলখিলে হাসির শব্দ শুনতে পেল ওরা। ঠিক একই হাসি হরিদার মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকার সময়ও ওরা শুনতে পেয়েছিল। কে কে ওখানে? বেশ জোরের সাথেই কথাটা বলল সমর। একটা হাওয়া গোল গোল করে ঘুরতে ঘুরতে মাঠের মাঝখান দিয়ে বাড়িটার মধ্যে ঢুকে কোথায় যেন মিলিয়ে গেল। তন্ময়ের ভয়ে গলা বুঝে আসছে, তবুও নিজের মনের জোর একত্রিত করে সে ডাকল, অনি, তুই কি এখানে আছিস? থাকলে বেরিয়ে আয় অনিমেষ। কোনো উত্তর এলো না। হাওয়ার শঁ শঁ শব্দ যেন ওদের কথায় ব্যঙ্গ করে হেসেই চলে গেল। ওরা ঢুকতে যাচ্ছে, ঠিক তখনই সমর তন্ময়ের হাতটা চেপে ধরে বলল, ওই দেখ। টর্চের আলো ফেলে দেখল রক্তমাখা পায়ের ছাপ ঘরের ভেতরের দিকে চলে গেছে। ওরা ছিটকে দুপা পিছিয়ে আসে। তখনই ঘরের ভেতরে খটখট করে শব্দ এলো। কেউ যেন কাঠের জুতো পরে হাঁটছে। টর্চের আলোটা কমে এসেছিল। এক নাগারে অনেকক্ষণ জ্বলার ফলে ব্যাটারি কমে গেছে। খটখট শব্দটা তখনও একভাবে হয়ে যাচ্ছিল। চল গিয়ে একবার দেখি, আমার মনে হচ্ছে অনিমেষ বাড়ির ভেতরেই আছে। তন্ময়ের কথায় সম্মতি দিয়ে সমর গলার স্বরটা খাটো করে বলল, আমারও তাই মনে হচ্ছে। বাড়ির চারপাশে শুকনো পাতার স্তূপ, পা পড়লেই খচমচ শব্দ হচ্ছে। ওরা ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করে। পুরনো আমলের বাড়ি, লোহার আর কাঠের কড়ি বর্গা দেওয়া। চারিদিকে ধুলোর স্তূপ আর মাকড়সার জাল বিস্তার হয়ে রয়েছে। বাড়ির ভেতরে ঢুকতেই ওদের মনে হলো বাতাস যেন এ বাড়ির অন্দরে ঢুকতে পারছে না। তাই বাইরে দাঁড়িয়েই রাগে শঁ শঁ শব্দ তুলে গর্জন করে চলেছে। একটা দম চাপা ভারী ভাব বাড়িটাকে দু হাতে আঁকড়ে রেখেছে।
চারিদিকে টর্চের আলো ফেলল তন্ময়। শব্দটা কোণের দিকের একটা ঘর থেকে আসছে, সাথে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ। সেই ঘরের বাইরে দাঁড়িয়ে ওরা দেখল ঘরের মধ্যে একটা এসি চেয়ারে পেছন ফিরে বসে আছেন একজন মহিলা। তার লম্বা চুল মেঝে ছুঁয়ে যাচ্ছে। মহিলার পায়ের কাছে অনিমেষ একটা জায়গায় বসে আছে। গলার স্বর বেরোতে চায় না, তবুও শরীরে যতটা জোর ছিল সমস্তটা একত্রিত করে ঘরের বাইরে থেকেই সমর বলল, অনিমেষ, অনিমেষ, বাইরে আয়, তুই ওখানে কি করছিস? তন্ময় সমরের হাত পায়ের তলা ঘামতে শুরু করেছে। সমরের কথা বলার সাথে সাথে চেয়ারের দুলুনি গেল থেমে। কিন্তু মহিলা পেছন ফিরে তাকালো না। কিন্তু অনিমেষ সেই শব্দ শুনে ওদের দিকে পেছন ফিরে তাকালো। ওর চোখ দুটো ঠিক সেই রকমই সেদিনের মতো হলদে হয়ে চলছে। মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে তার। সমর তন্ময়ের হাত ধরে ছুট লাগালো বাইরের দিকে। উঠোনের মাঝখানে এসে ওরা থ হয়ে যায়। কোথায় বাইরে বেরোনোর দরজা? যে পথ দিয়ে ঢুকেছে সেখানে তো একটা নিরেট দেওয়াল। চাঁদের মুখ থেকে মেঘ সরে গিয়ে স্পটলাইটের মতো আলোটা বাড়িটার উপরে এসে পড়েছে। ভাঙা জানালা দিয়ে সেই আলো এসে পড়েছে বাড়ির মধ্যে। সমর বলল, দরজাটা কোথায়? এইমাত্র তো ওটা দিয়ে ঢুকলাম। তন্ময় আশেপাশে ভালো করে দেখে নিয়ে বলল, এখন আর এসব ভাবার সময় নেই, ওই ভাঙা জানলা দিয়ে বেরোতে হবে। জানালা দিয়ে মাথা গলাতে যাবে তখনই দেখল জানালার পাশেই সেই কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। মাথার অংশে একটা মাটির হাঁড়ি, ওপরে চোখ মুখ আঁকা। সেই চোখগুলো হলদে রঙের আগুনের বিন্দুর মতো জ্বলছে। দেখে ভয়ে ছিটকে মেঝেতে পড়ল তন্ময়। ওই অবস্থায় তন্ময় দেখল কাকতাড়ুয়াটা অবলীলায় জানালার লোহার করাতগুলো তুমড়ে মুচড়ে মাথাটাকে বাড়িয়ে দিল ঘরের মধ্যে। আশেপাশে যতগুলো জানালা ছিল সবার মধ্যে থেকে একটা করে কাকতাড়ুয়ার মাথা বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। সারা বাড়ি জুড়ে এখন সেই মহিলা কণ্ঠের খলখলে হাসির শব্দ। ওরা দুজন জড়সড় হয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই কোণের ঘরে এখন আর কেউ নেই। অনিমেষ আর ইজি চেয়ারে বসা সেই মহিলা দুজনে যেন কর্পূরের মতো উবে গেছে। নোংরা মেঝের ওপর ধপ করে বসে পড়ল দুজন। মোবাইলটাও ভুলে গাড়িতেই ফেলে এসেছে তারা। সমর ক্লান্ত স্বরে বলল, ও ভুল করে ফেলেছি রে। আমার মনে হয় এই গোলক ধাঁধা থেকে আমরা বেরোতে পারবো না। গাড়ি অবধি যদি কোনো মতে পৌঁছানো যেত তাহলে আমরা কি করতে? পেছন থেকে তারা শুনতে পায় একটা পরিচিত গলা। তাকিয়ে দেখে হরিদা সেই হ্যারিকেন হাতে সেখানেই দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে। ওরা দুজন দুজনের দিকে তাকালো। কোথায় সেই বাড়ি? কোথায় কাকতাড়ুয়ার মাঠ? ওরা তো এখনো মামার বাড়ির ছাদেই দাঁড়িয়ে। দুজনে এগিয়ে যায় হরিদার দিকে। কি হলো? ওরকম করে কি দেখছো? কি হচ্ছে সব? কিছুক্ষণ আগে তোমাকে যে দেখলাম। কথা শেষ করার আগেই হরিদা বলে ওঠে, কি দেখলে? কদম গাছের সামনে আমার লাশ পড়ে রয়েছে। হেসে আবারও বলল হরিদা, সব মায়া। সেই আত্মা ঘুমিয়েছিল তোমাদের বন্ধুর ভুলে অপবিত্র করে ওকে তোমরাই জাগিয়ে তুলেছ। এখন সে যার ইচ্ছা তার প্রাণ নেবে। ও যখন এসেছে তখন মায়া বিস্তার না করেও যাবে না, যাবে না। তন্ময় আর শরীরের ভার ক্রমশ কমে গেছে।
এতক্ষণ যে দম চাপা ভয় ওদের ঘিরে রেখেছিল, মামার বাড়ির ছাদে নিজেদের আবিষ্কার করে সেই ভয়টা অনেকটা কমে গেল। ওরা দুজন ছাদের ওপর বসে পড়ল। সমর বলল, হরিদা, এইমাত্র আমরা দেখলাম আমরা একটা পোড়ো বাড়ির মধ্যে আটকে পড়েছিলাম। বাড়ির কোনো দরজা ছিল না, নিরেট পাথরের দেওয়াল, আর একজন মহিলাকেও দেখলাম। তার চেহারা আমরা স্পষ্ট দেখতে পাইনি। আর ছিল ওই কাকতাড়ুয়া, একটা নয় অনেকগুলো। তন্ময় পাশ থেকে বলল। প্রত্যুত্তরে হরিদা বলল, ও, তাহলে কুসুম তোমাদের স্মৃতিতে সেই বাড়িটার মধ্যে তোমাদের নিয়ে আটকে দিয়েছিল। সমর ব্যস্ত হয়ে বলল, কুসুম? কে কে কুসুম? কে? তুমি আমাদের খুলে বলো পুরো ঘটনাটা, আমরা কিছু বুঝতে পারছি না। হরিদা আবার চাঁদের দিকে তাকিয়ে বলল, কুসুমের নামে এই গ্রামের নাম কুসুমপুর। কিছুদিন পর লক্ষ্মী পুজো, তাই চাঁদটা টলটল করছে। চাঁদ আবার টলটল করে নাকি? সমর আকাশের দিকে তাকালো। ওর মনে হলো চাঁদটাকে জলের ভেতর থেকে দেখলে যেমনটা মনে হয় ঠিক সেরকমটাই লাগছে। হরিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, সময়টা আজ থেকে 200 বছর আগে। এই এলাকা তখন ইংরেজদের হাতেই ছিল। একদিন ওই মাঠের মাঝে কুঠিবাড়ি বানানো শুরু করে গোরা সৈনিকের দল। তখন ও জায়গা জঙ্গলে ভরা ছিল। গোরা সৈনিকদের দেখে কোনো লোক ভয় ওর ধারে কাছে যেত না। বাড়ি তৈরি কাজ শেষ হলে গ্রামে আসেন হ্যামিল্টন সাহেব। হ্যামিল্টন সাহেব বাকি ইংরেজদের মতো অত্যাচারী ছিলেন না। হ্যামিল্টন সাহেবকে গ্রামের লোকরা প্রথম ভয় পেল। পরে যখন বুঝেছিলেন মানুষটা একদম আলাদা, ততদিনে গ্রামের মানুষের সঙ্গে হ্যামিল্টন সাহেব একেবারে মিশে গিয়েছিলেন। সাহেবের ওই কুঠি বাড়িতে থাকতেন সাহেব, তার এক ভাই রিকো আর সাহেবের স্ত্রী কুসুম। সাহেবের ভাই জন্ম থেকেই অসুস্থ। বয়স বাড়ল, ভাবে সে ছিল একেবারে বাচ্চাদের মতো। ছেলেটার চোখে সমস্যা ছিল, তাই কুসুমের সাহায্য ছাড়া তারা চলতো না। যারা ছেলেটাকে দেখেছিল তারা বলতো রিকোর চোখ দুটো ছিল ভারী অদ্ভুত। চোখের মনির রং ছিল হলুদ। কথাটা শুনে সমর আর তন্ময় দুজনেই নড়ে চড়ে বসল। হরিদার সেদিকে কোনো খেয়াল নেই, সে এক নাগারে বলেই চলেছে, সবকিছু ভালোই চলছিল জানো তো। হঠাৎ করে সাহেবকে কোনো এক কাজে শহরে যেতে হয়। কাজের লোকদের ওপর সব দায়িত্ব দিয়ে সাহেব ফিন্টন গাড়ি চেপে শহরে চলে যান। সে রাত ছিল প্রচন্ড দুর্যোগের রাত। ঝড় বৃষ্টির জন্য গ্রাম থেকে কেউ আর কাজে আসতে পারেনি। কুসুম রিকোকে নিয়ে কোঠা বাড়িতে একাই ছিল। আর সেই সুযোগে রাতের বেলায় ডাকাত পড়ে সাহেবের বাড়িতে। নৃশংসভাবে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে দিয়ে যায়। পরের দিন সকালে কাজের লোকরা এসে দেখে মাঠের মধ্যে একটা বড় গর্ত করা আছে। সেই গর্তের বাইরে কুসুম পড়ে রয়েছে, আর সেই গর্তের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে সাহেবের সেই ভাই রিকো। তন্ময় কাঁপা কাঁপা গলায় বলল, গর্তটা কোথায় ছিল? সাহেবের চাকর বাকররা অল্প অল্প সবজি চাষ করত কুঠি বাড়ির সামনের মাঠে। পাখি তাড়ানোর জন্য একটা কাকতাড়ুয়া বসিয়ে রেখেছিল। গর্তটা ঠিক ওই কাকতাড়ুয়ার পায়ের কাছে খোঁড়া হয়েছিল। সেই গর্তের সামনে কুসুমের মৃতদেহ পড়েছিল, আর গর্তের মধ্যে পড়েছিল সাহেবের ভাই। দুদিন পর হ্যামিল্টন সাহেব শহর থেকে ফিরে এসে তার চাকর বাকরদের মুখে সেসব কথা শুনে নিজেকে আর সামলাতে পারেননি। ভাইকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন,
তার বাড়িতে যে চাকররা কাজ করত তাদেরকে সেই রাতেই ছুটি দিয়ে দেয়। 3 দিন পর কুঠি বাড়িতে তার ফুলে ওঠা দেহ পাওয়া যায়। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সাহেব। সমর জিজ্ঞেস করলো, কুসুম আর সাহেবের ভাইয়ের শরীর দুটোর কি হয়েছিল? ওই মাঠেই ওদের গড় দেওয়া হয়। অনেকে বলে কুসুমকে নিয়ে সাহেব কোনো গ্রাম থেকে পালিয়ে এসেছিল। তখনকার সময় অন্য জাতের বিয়ে করার লোককে ভালোভাবে মেনে নিত না। অনেকের অনুমান কুসুমের গ্রামের লোকজন সেই রাগে ওকে শেষ করে দিয়ে গেছে। এরপর ওই মাঠ আস্তে আস্তে পরিত্যক্ত হতে শুরু করলো। আশপাশ দিয়ে কেউ ভয়ে চটে যেত না ওই দিকে। যারা সাহস করে যেত তারাও কাকতাড়ুয়ার পাশে হলুদ চোখ দেখে ভয়ে পালিয়ে আসতো। এই কথা গ্রামে রাষ্ট্র হতে লোকজন কুঠি বাড়ির দিকে ফিরেও তাকাতো না। হ্যামিল্টন সাহেবের কুঠি বাড়ি জঙ্গল ধীরে ধীরে গ্রাস করে নিল। কিন্তু কিছুদিন পর থেকেই আশেপাশে জঙ্গল কেমন যেন শুকিয়ে যেতে শুরু করে। যেন মনে হতো মাটির নিচ থেকে সমস্ত জীবনী শক্তিকেও শুষে নিচ্ছে। কিন্তু সেই কাকতাড়ুয়া বছরের পর বছর এখনো ওই ফাঁকা জমিতে দাঁড়িয়ে আছে। তার নিচে সাহিত্য হ্যামিল্টন সাহেবের ভাই আর কুসুম। এই কথাই লোকের মুখে ঘুরতে ঘুরতে বড় দিঘি থেকে গ্রামের নাম হয়ে গেল কুসুমপুর। কথা শেষ করে হরিদা উঠে দাঁড়ালো। সমর বিড়বিড় করে নিজের মনেই বলল, বিরাট বড় ভুল হয়ে গেছে, বিরাট বড় ভুল হয়ে গেছে, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? হরিদা এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছনে ঘুরে একটা খলখলে হাসি দিয়ে বলল, মুক্তি কেউ মুক্তি পাবে না, কেউ না। ওদের চোখের সামনে হরিদার শরীরটা হাওয়ায় মিলিয়ে গেল। আর ঠিক তখনই ওদের চোখে পড়ল ওরা সেই বন্ধ বাড়িটার মধ্যেই বসে আছে। চারিদিকে সেই নিরেট পাথরের দেওয়াল, প্রতিটা জানালা থেকে কাকতাড়ুয়ারা ওদের দেখছে। দূরে কোথা থেকে কুকুরের কান্নার শব্দ শোনা গেল তৎক্ষণাৎ। এত ভয়ানক রক্তমজ্জা জমিয়ে দেওয়া চিৎকার ওরা এর আগে কোনো দিনও শোনেনি। ওটা কি? সমর কি যেন দেখে অস্ফুট আর্তনাদ করে উঠল। তন্ময় সমরের হাতটা চেপে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? সমরের কাঁপা কাঁপা হাতের দিকে তাকিয়ে দেখল সেই কোণের ঘরের ভেতর থেকে একটা তরল গড়িয়ে আসছে। তার গন্ধে পেট গুলিয়ে ওঠার উপক্রম। বাইরে থেকে তখন কিছু মানুষের চিৎকারও শোনা গেল। সমু, সমু, কোথায় তোরা? উত্তর দে। বড় মামা এসেছে, বড় মামা, আমরা এখানে। কিন্তু অদ্ভুতভাবে একটা স্বরও বাইরে পৌঁছালো না। সেই একভাবে ওদের নাম ধরে ডেকেই চলেছে বড় মামা। সমু, এই সমু, কোথায় তোরা? সেই তরলের সাথে একটা গলে যাওয়া নারী শরীর বেরিয়ে আসে ঘর থেকে। হাত পা গুলো সব আলগা, একটু চাপ পড়লেই শরীর থেকে আলাদা হয়ে যাবে যেন। মাংস গলে হাড় বেরিয়ে এসেছে। সেই শরীরটা মুখ ফাঁক করে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। কান খাড়া করে ওরা শোনার চেষ্টা করলো। কেন কেন করলি এরকম? কেন জাগালি আমাদের? মহিলার পায়ের কাছে আর একটা গলিত বিকৃত শব পড়ে রয়েছে। তার মুখ থেকে একটা গোঙানির শব্দ বেরিয়ে আসছে। তন্ময় আর সমর বুঝতে পারল এটা আর কেউ নয়, কুসুম আর সাহেবের ভাই রিকো।
সেই রাতে মাঠে দেখা হলদে চোখ এখন ওদের দিকে তাকিয়ে আছে। ওদের দুজনের ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। বাড়ির বাইরে গম্ভীর কণ্ঠে কেউ বললেন, বিচলিত হইও না, এসব কুসুমের মায়া। ভুলিয়াও হলদে চোখের দিকে তাকাইবে না। আমি তোমাদিগের এই পুঁঠি বাড়ি হইতে বাইরে লইয়া যাইব। সাহেবী কায়দায় কেউ যেন বাংলা বলল। ওরা আশেপাশে তাকিয়ে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না, কিন্তু কথাগুলো স্পষ্টতই শুনতে পেয়েছিল। এমন সময় আর একটা ঘরের দরজা দিয়ে অনিমেষ বাইরে বেরিয়ে এলো। চাঁদের আলোটা তেরছা ভাবে ওদের মাথায় পড়েছে। ওর মুখ দেখা যাচ্ছে না। সমর হাত বাড়িয়ে দিল। উনি এইদিকে আয়, তোকে বাঁচানোর জন্য আমরা এখানে এসেছি। এরকম অবুঝের মতো করিস না ভাই, প্লিজ প্লিজ চলে আয় প্লিজ। কান্নায় সমরের গলার স্বর বুঝে আসে। অনিমেষ ঘর ঘরে কণ্ঠে বলে, কে অনিমেষ? আমি তো হরিপদ, তোমাদের হরিদা। ওরা অবাক হয়ে দেখল অনিমেষের চেহারা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাকে এখন লাগছে ঠিক হরিদার মতন। হাত বাড়িয়ে ডাকছে ওদের। দেখো দেখো আমার হাতে কি আছে, দেখো। সমর উঠতেই চাচ্ছিল, তন্ময় সঙ্গে সঙ্গে ওর হাতটা চেপে ধরল। ওদের সামনে এখন দাঁড়িয়ে আছে অনিমেষের বড় দিদি বুকু। ওর সারা শরীর ভয়ে শক্ত হয়ে আসে। চাঁদের আলোয় দেখল সেই চেহারা বদলে এখন আবার অনিমেষের আকার ধারণ করেছে, কিন্তু মুখের জায়গায় রয়েছে জমাট বাঁধা কালো অন্ধকার। সেখানে চোখ মুখ বলে কিচ্ছু নেই। সেই গলিত নারী মূর্তির সব আকাশের দিকে হাত বাড়িয়ে অট্টহাসি দিয়ে উঠল। ওরা খেয়াল করল আশপাশ থেকে অনেক ছায়া ছুটে এসে নারী মূর্তির পেছনে এসে দাঁড়ালো। অসম্ভব একটা টান অনুভব করলো ওরা দুজন, যেন শরীরে দড়ি বেঁধে কেউ টেনে নিয়ে চলেছে তাদের। তারা এগোতে যাবে, এমন সময় ওদের পেছন থেকে আবার সেই সাহেবী কায়দায় কেউ যেন আদেশ করল, ফিরিয়া যাও কুসুম, ওরা ভুল করিয়া তোমাদিগের ডাকিয়াছে। আমি আদেশ করিতেছি, ভাইকে লইয়া ফিরিয়া যাও। না, এতদিন পর ওদের জন্য আমরা জেগে উঠেছি। ওদের শেষ না করে আমি কোথাও যাব না। সে রাতে ওরাই এসেছিল আমাদের শেষ করতে। আজ আজ আমি সব কিছুর বদলা নেবই। সাহেবের কণ্ঠ নিশ্চুপ। কুসুমের প্রেত মূর্তি অনিমেষের শরীরটাকে খেলনার মতো তুলে ধরল। ওর গলার স্বর বেরোচ্ছে না। কুসুম গর্জন করতে করতে বলল, মনে পড়ে দাদা, আমাকে কলিন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তুমি তার থেকে কতগুলো টাকা নিয়েছিলে? ওই ঘাটের মরা দুদিনের মধ্যেই মারা যাবে জেনেও তুমি আমাকে ওই বিপদের মধ্যে ঠেলে দিয়েছিলে। বাবা মারা যাওয়ার আগে তোমার হাতে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু তুমি কি করলে? সমাজের চোখে ভালো হওয়ার জন্য তুমি আমায় শেষ করার চেষ্টা করেছিলে। ভেবেছিলে ওই বুড়ো দুদিনের মধ্যেই মরবে, আর তারপরেই আমাকে ওর সঙ্গে সহমরণে যেতে হবে। সাহেবের সঙ্গে আমার পরিচয়, খবর পেয়ে তুমি আমায় ঘরে বন্ধ করে রাখা শুরু করলে। তারপর যে রাত্রে আমি সাহেবের সাথে পালিয়ে গেলাম, তুমি সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুললে। তোমায় আবার বিশ্বাস করা আমার ভুল ছিল। গ্রামে এসে ওত পেতে লুকিয়েছিলে, আর যেদিন সাহেব বাড়ি থেকে বাইরে গেল সেদিন তুমি আমায় আর রিকোকে হত্যা করলে। আমায় খুন করেছ, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই অবুঝ শিশু রিকোকে কেন অভাবে মারলে? কিন্তু নিয়তির খেলা দেখো, তোমায় ফিরতেই হলো আমার হাতে মরার জন্য।
অনিমেষের শরীরটার মধ্যে কোনো রকম হেলদোল নেই, যেন মনে হয় একটা কাঠের পুতুল শরীর থেকে মাথাটা খেলনার মতো আলাদা করে দিয়ে ছুঁড়ে ফেলে দিল। তন্ময় সমরের কানের কাছে এসে বলল, অনিমেষ কি কুসুমের আগের জন্মের ভাই? তখনই সাহেবের কণ্ঠস্বর ভেসে আসে, কুসুম! কুসুমের শরীরটা এবার সমরদের দিকে এগোতে সাহেব আবারও হুঁশিয়ারি দিয়ে বলল, ইহাদের সহিত কিছু করিবে না, এটা আমার আদেশ। চলিয়া যাও, তোমার যা করিবার তুমি তা করিয়াছ। আজ হইতে তোমরা দুজনাই মুক্ত। আশেপাশে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, জান্তব আর্তনাদ করছে কুসুমের প্রেত। সেই রাতে কুসুম আর সাহেবের ভাইয়ের ওপর করা অত্যাচারের কষ্ট যেন সেই আর্তনাদের মধ্যে মিশেছিল। 200 বছরের পুরনো কুঠি বাড়ির দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ল। ওরা দেখল সেই প্রেত মূর্তি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাটির গুঁড়ো পড়ে রয়েছে, অনিমেষের কোনো চিহ্ন নেই। বাইরে বেরিয়ে আসে ওরা। মাথার উপর খোলা আকাশ, প্রাণ ভরে নিঃশ্বাস নিল দুজন। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ এতটাই জোরে হচ্ছিল যে ওরা নিজেরাই শুনতে পায়। ওদের গাড়ির কাছে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। আকাশে থোকা থোকা মেঘ জমেছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। কুঠি বাড়ি থেকে কোনো রকমে শরীরটাকে টানতে টানতে বেরিয়ে আসে ওরা। ওদের দেখেই মামা ছুটে দুহাতে দুজনকে পেঁচিয়ে ধরল। সমরের গাড়ি চালানোর শক্তি নেই। মামার সঙ্গে পাড়ার একজন লোক এসেছে, সে চালকের সিটে বসে গাড়ি স্টার্ট করল। তখনই চোখ ঝলসে বিদ্যুৎ চমকে উঠল। আকাশ থেকে একটা তীব্র বিদ্যুতের ঝলক মাঠের ওপর এসে পড়েছে। সেই বিদ্যুতে কাকতাড়ুয়ার শরীরটা দাউ দাউ করে চলছে। গাড়িটা খানিকক্ষণ দাঁড়িয়েছিল মাঠের পাশে। সমর পেছনের সিটে নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে বলল, বাড়ি চলো। এত বছর পর আজ কুসুম আর সাহেবের ভাইয়ের মুক্তি হলো। বড় মামা পেছনের দিকে তাকিয়ে বলল, কুসুমের ঘটনাটা তোরা জানলি কিভাবে? আর অনিমেষ কোথায়? সে কথার উত্তর না দিয়ে সমর প্রশ্ন করল, হরিদা? বডি নিয়ে গেছে পুলিশ। পোস্টমর্টেম রিপোর্ট এলে বডি পাবো। গাড়ি থামতেই সমর তাড়াতাড়ি এগোয় ওই ঘরটার দিকে। মনের মধ্যে একটা তীব্র আশঙ্কা। ঘরের দরজাটা হাট করে খোলা। দূর থেকে বিছানার অনেকটা উপরে দুটো ঝুলন্ত পা দেখতে পেল। সমর আর তন্ময় তৎক্ষণাৎ চিৎকার করে ঘরের মধ্যে ছুটে গেল। অনিমেষ! অনিমেষ! অনিমেষের শরীরটা সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। ওদের বন্ধু আর বেঁচে নেই। এত বছর পর অবশেষে কুসুমের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। তবে শেষ হল লেখিকা অনিন্দিতা নাথের কলমে কাকতাড়ুয়া। আজকে গল্প পাঠে শুভম, অন্যান্য চরিত্রে বংশচুরি হাব থেকে নীল, সৌমিক, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট কথকথা থেকে সায়ন্তন,
হরোস্কোপ অফিসিয়াল, হানাবাড়ি অফিসিয়াল এবং স্কেয়ার এলিভেটর থেকে রুভিনা, নীলাঞ্জন, দুর্বা, স্কেয়ার এলিভেটর এবং শুধু গল্পের জন্য থেকে বিপুল আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে ক্রিয়েটিভ ম্যানিয়া, স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প জানিও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানোই তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমরা রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।